আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি যে আজকে ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য দেখো এবিটি এর টেস্ট পেপার থেকে তোমরা অলরেডি জানো যে আমি পরপর প্রত্যেকটা পেজ আলোচনা করছি। তবে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসি 92 পেজের, এই যে এসি 92 পেজের পার্ট বি। তোমরা জানো এর আগের যে পেজগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটি পেজের পার্ট এ, পার্ট বি, পার্ট সি আলাদা আলাদা করে প্রত্যেকটিতেই, মানে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে ভিডিও করে দেয়া আছে। অবশ্যই তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে পার্ট বি, কারণ আমি তোমাদের সময়ের অভাবের জন্য পার্ট এ এর সমস্ত পিডিএফ দিতে পারলেও পার্ট বি বা পার্ট সি না দিলেও চলে যাবে, কারণ পার্ট সিটা তোমরা যেটা ভারতের ভূগোল আগেই পড়ে এসেছো বা যেগুলো অঞ্চল সেগুলো অনেকটাই সহজ। কিন্তু তোমরা আমাকে অনেকবার যেটা বলেছো যে মানব উন্নয়ন সূচক, জনসংখ্যাটাও তোমাদের কাছে অতটা কঠিন লাগেনি যে ম্যাডাম মানব উন্নয়ন সূচক থেকে আপনি কিছু প্রশ্নের উত্তর লিখিয়ে দিন। তাই অবশ্যই তোমরা এতটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে দেখো প্রথম প্রশ্ন আছে মানব উন্নয়ন সূচকের গুরুত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব ও ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মধ্যে কোন তত্ত্বটি বেশি উন্নত এবং কেন, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রধান 3টি বৈশিষ্ট্য, পরিব্রাজনের ফলে মিশ্র সংস্কৃতির বিকাশ ঘটে, ব্যাখ্যা করো। এইগুলি কিন্তু এতগুলি টেক্সট বই সমস্ত খোলা আছে, তার মধ্যে কোন বইতে, সব বইতেই সুন্দর লেখা, বাট কোনো কোনো উত্তর এক একটা বইতে স্পেসিফিক ভালো, একদম তোমাদেরকে সেই পোর্শানটুকু দেখাবো। ফলে তোমরা কিন্তু যেই অংশটা দেখাচ্ছি যে এই অংশটা লিখলে তোমরা ঠিকঠাক নাম্বার পাবে, সেই অংশটা তোমরা লিখে নেবে। তাতে কী হবে, পরীক্ষার আগে হাতের লেখা স্পিডটাও বাড়বে আর অলরেডি নোটসটা থেকে যাবে। তো চলো এখন প্রথম প্রশ্ন। এর মধ্যে যারা পার্ট এর নোটসগুলো পাওনি তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি কিন্তু তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসগুলোর জন্য ওয়েট করতে থাকো। আমি সমস্ত ক্লাস পরপর দিতে থাকবো। অবশ্যই বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যটা প্লাস ক্লাসটা শেয়ার করে দিও। মানব উন্নয়ন সূচকের গুরুত্ব, এটা RM 214 লিখে রেখেছি, অর্থাৎ রায়মার্টিনের বইতে 214 পাতায়। এতে তোমাদের কি হবে, তোমাদের কাছে যদি বইটা থাকে তোমরা বই থেকেও দেখে নিতে পারবে, আর যার কাছে যে বইটা নেই অবশ্যই সেই বইটা আমি তোমাদেরকে যে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা সেখান থেকে লিখে নেবে। একদম যেটুকু প্রশ্ন চাওয়া হয়েছে 3 নম্বরের, এখানে এইটুকু লিখলেই 3-এ 3 পাবে। এখানে 5টি পয়েন্ট আছে। মানব উন্নয়ন সূচকের গুরুত্ব, মানবকেন্দ্রিক উন্নয়নের মাপকাঠি, মানব উন্নয়ন সূচক বা HDI, এটি মানব উন্নয়ন সূচক উন্নয়নকে শুধুমাত্র অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকেই নয় বরং মানব জীবনের গুণমানের ভিত্তিতেও মূল্যায়ন করে। সহজ আন্তর্জাতিক তুলনা, HDI বিভিন্ন দেশের মানব উন্নয়নের স্তরগুলির মধ্যে তুলনা করে নীতি নির্ধারণে সাহায্য করে। সরকারি নীতিতে দিক নির্দেশনায় সহায়তা, HDI এর বিভিন্ন উপাদানের সূচক মান বিশ্লেষণ করে কোন খাতে উন্নয়নের প্রয়োজন তা চিহ্নিত করতে নীতি নির্ধারকদের সাহায্য করে। তাহলে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কোন খাতটাতে এখনও পর্যন্ত বেশি উন্নয়ন প্রয়োজন, সেই খাতটাতে যদি আরও বেশি বিনিয়োগের প্রয়োজন হয়, সেটাও কিন্তু নীতি নির্ধারকদেরকে সাহায্য করছে। সুস্থায়ী উন্নয়নের সূচক হিসাবে কাজ, HDI শিক্ষা, স্বাস্থ্য, আয়ের মধ্যে ভারসাম্য স্থাপন করে সামগ্রিক উন্নয়নের পথ দেখায়। সহজ ও স্বচ্ছ পরিমাপ, HDI এর অল্প কিছু সূচকের মাধ্যমে জটিল মানব উন্নয়নের সহজ উপস্থাপন সম্ভব হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও এবং লিখে নাও। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব ও ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মধ্যে কোন তত্ত্বটি বেশি উন্নত এবং কেন। অতিরিক্ত লেখা কিন্তু চলবে না, 3 নম্বরের মতো লিখতে হবে। এর মধ্যে একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে কোনো বই থেকে খুঁজতে হবে না। 2 নম্বরের প্রশ্নের উত্তর অলরেডি লেখা আছে, আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাবো এবং তোমরা এটি সুন্দর করে লিখে নেবে। 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আগের ক্লাসগুলোতেও আমি এভাবে লিখে দিয়েছি। তো চলো দ্বিতীয় কোশ্চেনটা আগে দেখে নিই। 3 নম্বরের দ্বিতীয় প্রশ্ন, আরেকবার 2 দাগের প্রশ্নটি বলে নিই। কাম্য জনসংখ্যা তত্ত্ব ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মধ্যে কোনটি বেশি উন্নত এবং কেন। তাহলে তোমরা এখানে একটু তুলনামূলক আলোচনা করে নেবে। এই তুলনামূলক আলোচনাটা প্রামাণিক মৈত্র 179 পেজে ভালো আছে, অর্থাৎ সাঁতরা পাবলিকেশনের বইতে 179 পেজে দেখো কাম্য জনসংখ্যা তত্ত্ব এবং ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব।
এর মধ্যে কোনটি বেশি উন্নত, আমরা যদি এইভাবে তুলনামূলক আলোচনাটা কাছাকাছি পেয়ে যাই তাহলে আমরা নিজেরাই সেটা বিচার করে নিতে পারবো। কাম্য জনসংখ্যা তত্ত্বে বলা হয়েছে কি, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদ, মূলধন, উৎপাদন কৌশল প্রভৃতির সম্পর্ক দেখানো হয়েছে। আর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে শুধু খাদ্যের যোগানের সম্পর্ক দেখানো হয়েছে। বৃদ্ধির প্রকৃতি, এক্ষেত্রে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধিকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে এক্ষেত্রে প্রতিটি বৃদ্ধিকেই ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাস্তবতা, অর্থাৎ কাম্য জনসংখ্যা তত্ত্বের বাস্তবতা হচ্ছে এই তত্ত্বে মাথাপিছু সর্বোচ্চ আয় ও জনসংখ্যার সম্পর্ক বর্ণনা করা হয়েছে। আর ম্যালথাসের যে জনসংখ্যা তত্ত্ব, সেখানে এই তত্ত্বের পরিশেষে বলা হয় যে বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ অতিরিক্ত জনসংখ্যার বাহক। বৈজ্ঞানিক বিশ্লেষণ, এই তত্ত্বে বৈজ্ঞানিক অর্থাৎ কাম্য জনসংখ্যা তত্ত্বে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক বক্তব্য রয়েছে। আর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক বক্তব্য নেই। প্রয়োগ, কাম্য জনসংখ্যা তত্ত্ব দেশের সব ক্ষেত্রেই প্রয়োগযোগ্য। আর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এটি মূলত পশ্চাৎগামী ও জনসংখ্যা অধ্যুষিত এলাকার ক্ষেত্রে প্রয়োগযোগ্য। তাহলে আমরা এইভাবে তুলনামূলকভাবে দেখিয়ে দিতে পারলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাম্য জনসংখ্যা তত্ত্বটি কিন্তু অনেক বেশি প্রয়োগযোগ্য। দেখো, সেই কথাটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাম্য জনসংখ্যা তত্ত্ব ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মধ্যে কাম্য জনসংখ্যা তত্ত্বটি অনেক বেশি উন্নত বাস্তবিক, কারণ এটি দেশের অর্থনৈতিক উন্নতির সঙ্গে সম্পর্কযুক্ত, দেশের প্রগতিশীলতাকে গুরুত্ব প্রদান করে, দেশের উৎপাদনের বিষয়ে ধারণা প্রদান করে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদ ও মূলধনের সম্পর্ক প্রদান করে। এই তত্ত্বে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক বক্তব্য রয়েছে। তাহলে তোমরা শুধু এই যে অংশটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি এইটুকু লিখলেই কিন্তু 3 নম্বর পাবে। তাও তোমরা এখান থেকে চেষ্টা করবে যে উৎপাদন, বৃদ্ধির প্রকৃতি, বৈজ্ঞানিক বিশ্লেষণ, এই 3টে পয়েন্ট দিয়ে তারপরে এই অংশটা লেখার, তাহলে 3 নম্বর কেউ তোমাদের ছাড়াতে পারবে না। চলে যাব পরের প্রশ্নে। 3 আছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। এটা মিশ্র সেনের 158 পাতাতে পাবো। অর্থাৎ আমরা মিশ্র সেন, এখানে অরুণাভ মিশ্র, ডক্টর রামকৃষ্ণ সেন, এই বইতে 158 পাতায় চলে যাব। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির 3টি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে রিডিং পড়ে দিচ্ছি। তোমরা এইটা 3টে বৈশিষ্ট্য তোমরা সবগুলোই করে রাখবে। এখানে 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে। রাষ্ট্রকেন্দ্রিকতা, রাষ্ট্রের সকল মানুষের উন্নয়ন নিশ্চিত করার দায় কেবলমাত্র রাষ্ট্রের ওপর বর্তায়। সামাজিক নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পেনশন ইত্যাদির মতো মৌলিক চাহিদা পূরণের জন্য রাষ্ট্রের সহায়তা প্রয়োজন। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, গরিব, সামাজিকভাবে পিছিয়ে পড়া, শারীরিক ও মানসিক বিকলাঙ্গ, বয়স্ক মানুষসহ অসহায় জনগণের জীবনের মানোন্নয়নই মানব কল্যাণের মূল কথা। আয় ও ভোগ্য উপাদান ভিত্তিক মূল্যায়ন, মানুষের উন্নয়নকে পরিমাপ করা উচিত আয়, সম্পদ ও ভোগ্য সামগ্রীর উপর ভিত্তি করে। পরের পয়েন্ট, সরকারি ভাতা ও সাহায্য প্রদান। তোমরা অনেক সময় বলেছো শেষের অংশটা দেখতে পাচ্ছ না, আমি দেখো ভালো করে দেখিয়ে নিচ্ছি, তোমরা স্ক্রিনশট নেবে, আর না হলে আমি রিডিং পড়ছি সেখান থেকে লিখে নেবে। এখানে বেকার ভাতা, বিধবা ভাতা, পেনশন, রেশন, সরকারি স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষকে টেনে তোলাই হলো প্রকৃত মানব কল্যাণ। তার 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। তোমরা লাস্টের পয়েন্টটা দিলে একটু বেশি ভালো হবে। 4, 5 অবশ্যই রাখবে, আর আমি বলবো সবগুলো পয়েন্টই ভালো করে পড়ে রাখো। চলে যাব 4-এর দাগের কোশ্চেন। তারপরে তো 2-এর দাগের কোশ্চেনের উত্তর আমি লিখেই দিয়েছি। 4-এর দাগে আছে পরিব্রাজনের ফলে মিশ্র সংস্কৃতির বিকাশ ঘটে, ব্যাখ্যা করো। এটা আমাদের সবারই জানা। ধরো পরিব্রাজন করে আমাদের এদেশ থেকে, অর্থাৎ ভারত থেকে ইউএসএতে গেছে, চীন থেকে গেছে, বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গিয়ে ইউএসএতে বসবাস করছে। সেখানে তার মানে কি দাঁড়াচ্ছে, বিভিন্ন দেশের মানুষের একসাথে সহাবস্থান। বা আমাদের ভারতে বিভিন্ন দেশ থেকে যদি মানুষজন এসে বসবাস শুরু করে, বা পরিব্রাজন যে হলো, প্রত্যেকটা মানুষের শিক্ষা, সংস্কৃতি, অর্থাৎ যে কালচারাল ব্যাপারগুলো, সাংস্কৃতিক ব্যাপারগুলো, সেগুলো আলাদা। যখন এই রকম বহু মানুষ একত্রিত হবে যাদের সংস্কৃতি আলাদা, তো সেখানে কিন্তু মিশ্র সংস্কৃতির বিকাশ ঘটবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি। পরিব্রাজনের ফলে মিশ্র সংস্কৃতির বিকাশ ঘটে, সেটি কিভাবে ব্যাখ্যা করা যায় না, প্রথমে আমাদেরকে বলতে হবে পরিব্রাজন কাকে বলে। পরিব্রাজন বলতে
মানুষ যখন জীবিকা, শিক্ষা, ব্যবসা, যুদ্ধ বা অন্য কোনো কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তখন তারা তাদের নিজস্ব ভাষা, আচার অনুষ্ঠান, খাদ্যাভ্যাস, পোশাক, বিশ্বাস সঙ্গে নিয়ে যায়। তাহলে সমস্ত কিছু তাদের যে এই সাংস্কৃতিক ব্যাপারগুলো সবই তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। নতুন স্থানে বসবাসের সময় তারা স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতির সঙ্গে মিথস্ক্রিয়ায় জড়িয়ে পড়ে। তাহলে একে তো তাদের প্রত্যেকের আলাদা আলাদা কালচার আছে, আবার সেখানে যারা বসবাস করছিল তাদের যে সংস্কৃতি, তাদের যে জনগোষ্ঠী, সেখানের একরকম সংস্কৃতি রয়েছে। ফলে প্রত্যেকটারই কিন্তু আদান প্রদান ঘটে। এই সাংস্কৃতিক বিনিময়ের ফলে ভাষা, খাদ্য, পোশাক, শিল্প, সঙ্গীত, সামাজিক রীতিনীতিতে পরিবর্তন আসে। ধীরে ধীরে পুরানো ও নতুন সংস্কৃতির উপাদান মিলিত হয়ে একটি নতুন রূপ ধারণ করে, যাকে বলছে কি মিশ্র সংস্কৃতি। উদাহরণস্বরূপ ভারতে আর্য ও অনার্য সংস্কৃতির সংমিশ্রণে একটি সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতির বিকাশ ঘটেছে। আবার বাংলাদেশেও বিভিন্ন জাতিগোষ্ঠী বিদেশি প্রভাবের কারণে খাদ্য, পোশাক, উৎসবের মিশ্র সংস্কৃতির ছাপ দেখা যায়। এটি লিখলেই তোমরা ফুল নাম্বার 3 পেয়ে যাবে। চলে যাবো 2 নম্বরের প্রশ্নগুলো, তার উত্তর লেখা। 2 নম্বরের প্রশ্নগুলো একবার দেখে নাও। জনবিবর্তন তত্ত্বের মূল কথা কি? ব্রেন গ্রেন। বহুমুখী দারিদ্র্য সূচকের সীমাবদ্ধতা কোথায়? শিক্ষাসূচক কীভাবে নির্মিত হয়? এগুলির উত্তর আমি আগেই বলেছিলাম যে তোমাদের জন্য লিখে দিয়েছি। দেখো, প্রত্যেকটা 2 নম্বরের প্রশ্ন আগের পেজগুলোতেও লিখে দিয়ে আছে। জনবিবর্তন তত্ত্বের মূল কথা কি? একদম তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। থমসন প্রবর্তিত জনবিবর্তন তত্ত্ব অনুসারে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার। জনবিবর্তন মডেলের একদম প্রথমে কিন্তু জন্মহার কোনো নিয়ন্ত্রণ ছিল না, ফলে জন্মহারও ছিল উচ্চ এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়নি বলে মৃত্যুর হারও কিন্তু ছিল উচ্চ। সেখান থেকে ধীরে ধীরে জন্মহার নিয়ন্ত্রণের দ্বারা নিম্ন জন্মহার এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতির দ্বারা নিম্ন মৃত্যুহারে পৌঁছানোর মাধ্যমে জনসংখ্যার বিবর্তন হয়। এটা জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল কথা। এবং একদম প্রথম দিকে ছিল গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ, পরে নগরকেন্দ্রিক বা শিল্পভিত্তিক সমাজে উন্নীত হয়। এটিই হচ্ছে জনবিবর্তন তত্ত্বের মূল কথা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ব্রেন ড্রেন ও ব্রেন গেন কি? উচ্চশিক্ষা, শিক্ষাগত উন্নয়ন ও উদ্ভাবনের লক্ষ্যে অনেক সময় উচ্চ মেধাবী ছাত্ররা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে চলে যায়। উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে এই ঘটনা ব্রেন ড্রেন। যেখান থেকে ব্রেন বাইরে বেরিয়ে চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে, সেখান থেকে যেহেতু বাইরে চলে যাচ্ছে, এটাকে বলছে ব্রেন ড্রেন। আর উন্নত দেশ এই মেধাগুলোকে লাভ করছে বলে সেখানে হয় ব্রেনের গেন, সেটাকে বলছে ব্রেন গেন। এরপরে এই কোশ্চেনটা তোমাদের কাছে একটু কঠিন লাগবে, বহুমুখী দারিদ্র্য সূচকের সীমাবদ্ধতা কোথায়? এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা লিখে রেখে দাও এবং ভালো করে পড়ো, কারণ তোমাদের বারবার বলেছো যে তোমাদের মানব উন্নয়নটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বহুমুখী দারিদ্র্য সূচক অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা এমপিআই প্রথাগত যে আয়ভিত্তিক দারিদ্র্য পরিমাপ হয় তার চেয়ে কিন্তু অনেক বেশি কার্যকর হলেও এর কিন্তু কিছু কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের কিন্তু সীমাবদ্ধতার দিকটাই দেখাতে বলা হয়েছে। যেমন এমপিআই অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান এই 3টি মাত্রার উপর ভিত্তি করে তৈরি, কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। যেমন কি না, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক ক্ষমতায়ন, এই ব্যাপারগুলো কিন্তু বাদ পড়েছে। এছাড়া ইন্ডিকেটরগুলো, এই যে ইন্ডিকেটরগুলো আছে শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান বা যদি পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক ক্ষমতায়ন, এই ব্যাপারগুলো সবগুলোকেই দেখা হয়। সেগুলো কিন্তু বিভিন্ন দেশের জন্য বা সব দেশের জন্য সবগুলো কিন্তু সমানভাবে প্রযোজ্য নয়। তাহলে বহুমুখী দারিদ্র্য সূচক যেভাবে নির্ণয় করা হয় তাতে কিন্তু অনেকগুলি সীমাবদ্ধতা আছে, সেটি তুলে ধরলাম 2 নম্বরের মতো। এখানে তো অতিরিক্ত বাড়ানো যাবে না, কারণ 2 নম্বরের মতো করে তোমাদেরকে লিখতে হবে। পরে এটাও মানব উন্নয়ন চ্যাপ্টার থেকে, তাই অবশ্যই লিখে নাও। শিক্ষাসূচক কীভাবে নির্মিত হয়? শিক্ষাসূচক কি না, এডুকেশন ইন্ডেক্স ইআই হলো জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচক, যেটা এইচডিআই এর একটি অন্যতম প্রধান অংশ। এটি দেশের শিক্ষার মান এবং সুযোগ পরিমাপ করার একটি গাণিতিক পদ্ধতি। শিক্ষাসূচক তৈরিতে বর্তমানে 2টি পরিসংখ্যান ব্যবহার করা হয়। গড় স্কুলিং বছর, 25 বছর বা তার বেশি বয়সের মানুষ গড়ে কত বছর স্কুলে পড়াশোনা করেছে, আর প্রত্যাশিত বা এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, একজন শিশু তার জীবনে গড়ে কত বছর স্কুলে কাটাতে পারে। এই দুটো নিয়েই কিন্তু শিক্ষাসূচক নির্ণয় করা হয়। তাহলে এই ছিল আজকের উপস্থাপনা। তোমরা দেখতেই পাচ্ছ
এটা পার্ট বি, যার পিডিএফ কিন্তু আমার দেয়া নেই, ফলে ক্লাস থেকেই সমস্ত নোটসগুলো তোমরা লিখে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ রকমভাবে কাজে লাগবে সেগুলো যাতে পেতে সুবিধা হয়, এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যাতে তারাও এই গুরুত্বপূর্ণ নোটসগুলো পেয়ে যেতে পারে। আশা করবো আগের ভিডিওগুলো দেখেছো, না হলে কিন্তু চ্যানেল ভিজিট করে দেখে এসো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট সি নিয়ে। টাটা।